বাংলাদেশের সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত এবং চাঞ্চল্যকর ঘটনা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় এবার এক অভাবনীয় এবং নতুন মোড় নিয়েছে। এই নির্মম এবং পরিকল্পিত হত্যা মামলার প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক প্রভাবশালী নেতা ফয়সাল করিম মাসুদ এবং তার অন্যতম প্রধান সহযোগী আলমগীর হোসেনকে ভারতে দীর্ঘ পুলিশি হেফাজতে টানা নিবিড় জিজ্ঞাসাবাদের পর এবার সরাসরি কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার রাজপথে শরীফ ওসমান হাদিকে দিনের আলোতে নির্মমভাবে গুলি করে হত্যার পর থেকেই এই দুই আসামি লোকচক্ষুর অন্তরালে চলে যান এবং পলাতক ছিলেন। দীর্ঘ সময় আত্মগোপনে থাকার পর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে ভারতের মাটিতে তারা আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের ধারণা ছিল। অবশেষে সেই ধারণাই সত্যি প্রমাণিত হয়েছে এবং তারা ভারতীয় পুলিশের হাতে ধরা পড়ে এখন সেখানে কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন। রবিবার 14 দিনের দীর্ঘ রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা বিচার বিভাগীয় আদালতে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হাজির করা হয়। আদালত প্রাঙ্গণে তাদের নিয়ে আসার খবর পেয়ে আগে থেকেই সেখানে ভিড় জমিয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। আদালতে তোলার সময় সাংবাদিকদের নানামুখী এবং তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়েন ফয়সাল। এ সময় তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন। তিনি প্রকাশ্যে এবং বারবার জানান যে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে তার বা তার সহযোগী আলমগীরের বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই। আদালত প্রাঙ্গণে উপস্থিত সংবাদকর্মীরা তাকে ঘিরে ধরে বারবার নানা ধরনের প্রশ্ন করতে থাকেন। পরিস্থিতি তখন বেশ উত্তপ্ত এবং কৌতূহলপূর্ণ ছিল। একজন সাংবাদিক তাকে সরাসরি উদ্দেশ্য করে জিজ্ঞেস করেন, দাদা, কি হয়েছে, ঘটনাটা বল। এর উত্তরে ফয়সাল করিম মাসুদ অত্যন্ত শান্ত কিন্তু জোরালো কণ্ঠে বলেন, আমি এ কাজ করিনি। সাংবাদিকরা তখন আসল সত্য বের করে আনার জন্য আবার জানতে চান, তোমাকে কি ফাঁসানো হয়েছে? ফয়সাল এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজের নির্দোষ হওয়ার বিষয়টি বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন এবং উত্তর দেন, নো, আমি এই কাজই করিনি। এই ধরনের কোনো অপরাধমূলক কাজে আমি কখনোই ছিলাম না। সাংবাদিকরা তার কথার সূত্র ধরে আবার জিজ্ঞেস করেন, ছিলে না? ফয়সাল মাথা নেড়ে বা কথায় সম্মতি জানিয়ে বলেন, নো। তখন সাংবাদিকরা তাকে আরও চেপে ধরেন এবং ঘটনার পেছনের কারণ জানতে চান। তারা একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কিন্তু বাংলাদেশ থেকে কারা ফাঁসাচ্ছে? ফাঁসাচ্ছে কারা দাদা? তোমার ফাঁসাচ্ছে কারা? তুমি কি পাগল হয়ে গেলে? সাংবাদিকদের এমন আগ্রাসী এবং একের পর এক সরাসরি প্রশ্নের মুখে ফয়সাল করিম মাসুদ অনেকটা অস্বস্তিতে পড়ে যান। তাকে ফাঁসানো হয়েছে কিনা বা কারা এর পেছনে থাকতে পারে এমন সরাসরি প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর না দিয়ে তিনি সুকৌশলে বিষয়টি এড়িয়ে যান এবং নীরবতা পালন করেন। সাংবাদিকদের এই প্রশ্নের পর প্রশ্ন এবং ফয়সালের অত্যন্ত পরিকল্পিতভাবে উত্তর এড়িয়ে যাওয়ার বিষয়টি আদালত প্রাঙ্গণে উপস্থিত সবার মাঝে এক ধরনের চাঞ্চল্য এবং রহস্যের সৃষ্টি করে। এর আগে গত 8 মার্চ ফয়সাল এবং আলমগীরকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকা থেকে অত্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স বা এসটিএফ। ভারতে কোনো বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে অনুপ্রবেশের সুনির্দিষ্ট এবং গুরুতর অভিযোগে তাদের প্রাথমিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর ভারতীয় পুলিশ এই দুই পলাতক আসামিকে নিজেদের হেফাজতে নিয়ে তাদের পরিচয় এবং অনুপ্রবেশের আসল কারণ সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করেছিল। সেই সময় আদালত তাদের 14 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিল। সেই দীর্ঘ 14 দিনের রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পরই রবিবার তাদের বিধাননগর মহকুমা বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। আদালতে উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ আইনি শুনানি শেষে বিচারক তাদের দুজনকে পরবর্তী 12 দিনের জন্য কারা হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেছেন। আগামী 2 এপ্রিল তাদের পুনরায় এই আদালতে হাজির করার দিন ধার্য করা হয়েছে। ততদিন পর্যন্ত তাদের ভারতের কারাগারের অন্ধ প্রকোষ্ঠেই বন্দি জীবন কাটাতে হবে। উল্লেখ্য, গত বছরের 12ই ডিসেম্বর ঢাকার রাস্তায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে দুর্বৃত্তরা যখন অত্যন্ত পরিকল্পিতভাবে এবং অতর্কিতভাবে গুলিবর্ষণ করে তাকে হত্যা করে, তখন পুরো বাংলাদেশ জুড়ে ব্যাপক আলোড়ন এবং ক্ষোভের সৃষ্টি হয়। এই হত্যাকাণ্ডের পর পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত তৎপরতার সাথে তদন্ত শুরু করে। পুলিশের প্রাথমিক এবং গোয়েন্দা তদন্তে খুব দ্রুতই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক এই নেতার নাম সন্দেহের তালিকায় সবার উপরে উঠে আসে।
গোয়েন্দাকর্মীরা ঘটনাস্থল এবং আশেপাশের এলাকার অসংখ্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতে নিশ্চিত করেন যে মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেছিল সেই মোটরসাইকেলে ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন সরাসরি উপস্থিত ছিলেন। এই ভয়াবহ হত্যাকাণ্ডের পর পুলিশের চিরুনি অভিযান থেকে বাঁচতে তারা অত্যন্ত দ্রুততার সাথে দেশ ত্যাগ করে অবৈধ পথে ভারতে পালিয়ে যান বলে গোয়েন্দাদের যে ধারণা ছিল, বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেপ্তারের মাধ্যমে তা চূড়ান্তভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। সবচেয়ে চাঞ্চল্যকর এবং রহস্যজনক বিষয় হল, আদালতের বাইরে সাংবাদিকদের ক্যামেরার সামনে এবং মাইক্রোফোনের কাছে ফয়সাল নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে নানা কথা বললেও ভারতীয় পুলিশের এসটিএফ সূত্র থেকে সম্পূর্ণ ভিন্ন, ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এসটিএফের একটি অত্যন্ত দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য সূত্র বিভিন্ন ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে 14 দিনের টানা পুলিশ রিমান্ডে নিবিড় এবং কঠোর জিজ্ঞাসাবাদের সময় ফয়সাল এবং আলমগীর দুজনেই ঢাকায় শরীফ ওসমান হাদিকে হত্যার সাথে নিজেদের সরাসরি এবং প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে অকপটে স্বীকার করে নিয়েছেন। পুলিশের কাছে তারা এই নির্মম হত্যার পেছনের ছক, কিভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছিল এবং ঘটনার পর তারা কিভাবে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন তার অত্যন্ত বিস্তারিত বিবরণ দিয়েছেন বলেও জানা যাচ্ছে। এখন এই পরস্পর বিরোধী বক্তব্য মামলাটিকে এক নতুন জটিলতার দিকে নিয়ে গেছে। একদিকে আসামির প্রকাশ্যে নির্দোষ দাবি এবং অন্যদিকে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার, এই দুয়ের মাঝে আসল সত্য কী তা নিয়ে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন দেখার বিষয় মামলাটি আইনি প্রক্রিয়ায় কোন দিকে মোড় নেয়। যেহেতু তারা বর্তমানে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছেন এবং সেখানে তাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাই কবে নাগাদ দুই দেশের আইনি এবং নৈতিক জটিলতা কাটিয়ে এই আসামিদের বাংলাদেশে ফিরিয়ে এনে মূল হত্যা মামলার বিচারের মুখোমুখি করা সম্ভব হবে, সেদিকেই এখন তাকিয়ে আছে দেশের সাধারণ মানুষ এবং নিহতের বিচার প্রার্থী পরিবার। দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি এবং আইনি প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করে তাদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাটাই এখন বাংলাদেশের তদন্তকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রধান এবং একমাত্র লক্ষ্য।